তারপর বলদটাকে বাঁশে বেঁধে দুজনে কাঁধে নিয়ে গোভাগাড়ের দিকে হাঁটতে থাকে। এরপর গোভাগাড়ে পৌঁছে কালীপদ মাটি খুঁড়ে সমাধি প্রস্তুত করে। তারপর তারা বলদটিকে মাটি চাপা দিয়ে দুজনে বাড়ি ফিরে আসে। বৈশাখের খামখেয়ালি রাতে কখন যে মেঘ জমাট বেঁধে বিদ্যুৎ গর্জে বৃষ্টি শুরু হয়ে যায় তার ঠিক নেই। মুষলধারে বৃষ্টিতে ভিজতে ভিজতে কালীপদ কাকা গোপীকে বলে, গোপে, আজ আমাদের ফিরতে অনেকটা দেরি হয়ে গেল। যাত্রাপালার শেষটা এমন জমে উঠেছিল, ছেড়ে উঠে আসতে মনই চাইছিল না। আমরা আজ পুরো ভিজে গেলাম, দেখবে বাড়ি ফিরলে কাকি তোমাকে খুব বকবে। তাড়াতাড়ি পা চালা গোপে, এই বৃষ্টির মধ্যে আবার কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেলে বাড়ি পৌঁছতে পারবো না। এই কথা বলতে বলতে তারা এক অতিকায় বাঁশ বাগানে প্রবেশ করে। বাঁশ বাগানের পথ ধরে হাঁটতে হাঁটতে গোপে কিছু যেন একটা শুনতে পায়। কাকা, তুমি কি কোনো বাচ্চা মেয়ের কান্না শুনতে পাচ্ছ? কই না তো, ও কিছু না। বাঁশবাগানে বৃষ্টির জল পড়লে অমন শুনতে লাগে। হ্যাঁ গো কাকা, সত্যি কোনো বাচ্চা কাঁদছে। কালীপদ কাকা গোপের কথায় গুরুত্ব না দিয়ে হাঁটতে থাকে। তারা বাঁশ বাগান পেরিয়ে যখন মাঠের পথ ধরে তখন ধীরে ধীরে মেঘ সরে গিয়ে বৃষ্টি থেমে যায়। ওহ, বাঁচা গেল। এবার কোনো রকমে বাড়ি পৌঁছতে পারলে বাঁচি বাবা। ঠিক তখনই চাঁদের আলোতে কালীপদ কাকা দেখতে পায় কিছুটা দূরে একটা তাল গাছের নিচে কি যেন দাঁড়িয়ে। তখনই তার কানে কান্নার মৃদু শব্দটা ভেসে আসে। গোপে, তুই আমার হাতটা শক্ত করে ধর, আর রাস্তার পাশে কাউকে দেখতে পেলে তার সাথে কোনো কথা বলবি না। ঠিক আছে, কিন্তু জানো কাকা, কে যেন সত্যি খুব কাঁদছে। আমি আমি এখনো শুনতে পাচ্ছি। হাঁটতে হাঁটতে তারা তাল গাছের কাছাকাছি যেতেই কালো ছায়াটি হঠাৎই তাদের সামনে চলে আসে। কে তুমি? তোমার মাকে কে নিয়ে গেছে? তুমি কি তোমার মায়ের থেকে হারিয়ে গেছো? সর্বনাশ! গোপে, তোকে বারবার বারণ করলাম, তুই ওর সাথে কথা বাড়াস না। চল এখান থেকে। কাকা, ও মনে হয় হারিয়ে গেছে গো। ওর মাকেও খুঁজে পাচ্ছে না, তাই একা একা ও হয়তো ভয় পেয়ে কাঁদছে। আমার মাকে খুঁজে দাও, আমি আমার মায়ের কাছে যাব। ওরা আমার মাকে নিয়ে চলে গেছে। গোপেকে আর কোনো কথা বলতে না দিয়ে কালীপদ নিজেকে একটু শক্ত করে গম্ভীর গলায় বাচ্চাটিকে জিজ্ঞাসা করে, কে তুমি? বাড়ি কোথায় তোমার? এত রাতে তুমি এখানে কি করছো? ওই তো একটু দূরে ওই যে জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে না, ওখানেই আমি থাকি। পাশে আমার মাও থাকতো, ওরা আমার মাকে নিয়ে চলে গেছে। কালীপদ বাচ্চাটির এই কথা শুনতেই তার হাড় হিম হয়ে যায়। সে থতমত গলায় বলে, ওইখানে ওইখানে তুমি কি করে থাকবে? ওখানে তো। কালীপদ তার মুখের কথা শেষ না করেই গোপেকে সঙ্গে নিয়ে দৌড় দেয়। দৌড়তে দৌড়তে সোজা গিয়ে থামে গ্রামের বটতলার মোড়ে। কাকা, তুমি এভাবে দৌড়ে চলে এলে কেন? ওই বাচ্চাটি তো একা ভয়ে কাঁদবে। চুপ, একদম চুপ। খবরদার, আজকে যা দেখেছিস, যা শুনেছিস তা কাউকে বলিস না। এরপর কালীপদ গোপেকে নিয়ে বাড়ি চলে যায়। আর ওদিকে মাঠের মাঝে দেখা যায় ওই বাচ্চাটি গো ভাগাড়ে ফিরে গিয়ে একটি বাছুরের রূপ ধারণ করে। এরপর বাছুরটি আত্মায় বদলে গিয়ে মাটির ভেতরে ঢুকে যায়। এর পরের দিন সকালে গোপের কাকিমা গোপেকে নিয়ে দুধ দুইতে গোয়ালে যায়। গোপে, তুই বাছুরের দড়িটা ভালো করে ধর, আমি তাড়াতাড়ি করে দুধটা দুয়ে নিই। ঠিক আছে কাকিমা।
গোপে বাছুরের দড়ি ধরে দাঁড়িয়ে থাকে আর মাধবী কাকিমা গরুর দুধ দুইতে থাকে। ঠিক সেই সময়, ঠাকুরপো, ও ঠাকুরপো, বাড়িতে আছো নাকি? কি হলো গো কাকলি বৌদি, কি হয়েছে? তোমার গলাটা অমন ধরা ধরা আর মনটা খারাপ দেখাচ্ছে কেন? সেই মুহূর্তে কালীপদ উঠানে বেরিয়ে আসে আর বলে, আমাকে ডাকছিলে? কিছু দরকার? হ্যাঁ গো ঠাকুরপো, আমাদের বলদটা কাল রাতে মারা গেছে। ভাগাড়ে নিয়ে যেতে হবে তো। আমার কর্তার সাথে যাবার কাউকে পাচ্ছি না, তাই তোমার কাছে এলাম। ঠিক আছে, চলো আমি যাচ্ছি। এই কথা বলে কালীপদ প্রতাপদের বাড়ি যায়। তারপর বলদটাকে বাঁশে বেঁধে দুজনে কাঁধে নিয়ে গোভাগাড়ের দিকে হাঁটতে থাকে। এরপর গোভাগাড়ে পৌঁছে কালীপদ বলে, প্রতাপ, আমি তাড়াতাড়ি করে গর্ত খুঁড়ে দিচ্ছি। খোলা জায়গায় বলদটাকে রেখে যাওয়া ঠিক হবে না, তাতে পরিবেশ দূষণ হয়। বলদটাকে মাটি ঢাকা দিতে হবে। কালীপদ মাটি খুঁড়ে সমাধি প্রস্তুত করে। তারপর তারা বলদটিকে মাটি চাপা দিয়ে দুজনে বাড়ি ফিরে আসে। এরপর বিকেল গড়িয়ে ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যা হতেই বৃষ্টি হয়েই চলে। বৃষ্টির ঠান্ডা আমেজে কালীপদ পাড়ার চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় দুজন ব্যক্তির ফিস ফিস করে বলা কথা তার কানে আসে। তুই ঠিক করে দেখেছিস তো? হ্যাঁ রে, আমি ঠিক দেখেছি। আজ সকালেই ওখানে একটা গেছে। আজ রাতেই তাহলে ওটাকে গায়েব করে দি, কি বলিস? আসতে বল, কেউ টের পেলে মহা মুশকিল হবে। বৃষ্টিটা একটু থামতে ওই দুজন ব্যক্তি চায়ের দোকান থেকে চলে যায়। তারপর কালীপদ চা খেয়ে তার বাড়ি ফিরে আসে। এরপর গভীর রাতে ওই গোভাগাড়ে দেখা যায় চায়ের দোকানের ওই দুইজন ব্যক্তি একজন কোদাল হাতে ভাগাড়ের মাটি খুঁড়ছে। পচা, তাড়াতাড়ি হাত চালা। কি করছিস কি? এই তো হয়ে এসেছে, আর একটুখানি হয়ে গেছে। পচা মাটি খুঁড়ে দেখতে পায় সেখানে একটি ছোট্ট বাছুর রয়েছে। কি রে পচা, তুই যে বললি সকালে একটা বড় গরু ভাগাড়ে পড়েছে, তা সেটা কোথায়? বড় জিনিস হাতে না লাগলে ভালো দাম পাওয়া যাবে না। ঠিক আছে, দাঁড়া, আমি আশপাশটা একবার খুঁড়ে দেখছি। হাতে অত সময় নেই, এক্ষুনি ভোরের আলো ফুটবে। এটা কি বাঁশে বেঁধে নিয়ে চল। এরপর কালটু ও পচা বাছুরটিকে বাঁশে বেঁধে দু পা এগোতেই হঠাৎ তারা শুনতে পায়, ওস্তাদ, তুমি শুনতে পাচ্ছ? বাঁচাও বাঁচাও বলে এই ভাগাড়িকে কাঁদে। হ্যাঁ ঠিক তো, কিন্তু আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। ব্যাপারটা আমার ভালো ঠেকছে না কিন্তু। যাই হোক, তুই তাড়াতাড়ি পা চালা। কান্নার শব্দের বেগ আরও বাড়তে থাকে। ঠিক তখনই গোভাগাড়ের মধ্যে তাদের সামনে প্রকট হয় এক দানবাকৃতি কালো মিশমিশে গোভূত। তার বিকট গর্জনে গোটা ভাগাড় কেঁপে ওঠে। ওরে বাবারে, বাঁচাও! ওই দানবাকৃতি গোভূতটা পচা ও কালটুর দিকে ধীরে ধীরে এগোতে থাকে। তারা দুজন বাঁশে বাঁধা বাছুরটিকে মাটিতে ফেলে দিয়ে দৌড়ে পালাতে যাবে। ঠিক তখনই গোভূতটা আবারও গর্জন করে তাদের পথ আটকে দাঁড়ায়, আর বাঁশে বাঁধা বাছুরটা নিজেকে মুক্ত করে দাঁড়িয়ে বলতে থাকে, ওই দুটো লোক দুটো আমার মাকে এখান থেকে নিয়ে চলে গেছে। তুমি ওদের টেলো না, ওদেরকে তাড়াতে দাও ওদেরকে। পাপিষ্ঠ মানুষ, তোদের এত সাহস কি করে হয়? মৃত্যুর পরও আমাদের এখানে শান্তিতে থাকতে দিবি না। আজ তোদেরকে আমি। এই কথা বলে গোভূত তার ফলার মতো শিং দিয়ে তাদের উপর আক্রমণ করে, তাদেরকে গুঁতিয়ে মাটিতে ফেলে দেয়। তারপর তার ধারালো দাঁত দিয়ে এর পরের দিন সকালবেলা
কাকলি হন্তদন্ত হয়ে মাধবীদের উঠানে এসে বলে, খবরটা শুনেছ ঠাকুরপো? ভাগাড়ে কি ঘটেছে? দুটো লোকের দেহ, মনে হয় গোভাগার থেকে ওরা না মরা গরু চুরি করে নিয়ে যেত, জানো? সবাই তাই বলছে। গরুটাকে বাঁশে বেঁধে খাল পেরিয়ে ভাগাড়ের দিকে নিয়ে যায় এবং ভাগাড়ে পৌঁছে নে নে, এই এখানেই ফেলে দে, রাতে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কি রে গোপে, যাত্রাপালা কেমন লাগলো বল? খুব ভালো লেগেছে কাকা, কিন্তু সীতামা কি সত্যি সত্যি আগুনের উপর দিয়ে হাঁটছিল? আর হনুমান অত বড় পাহাড়টা কি করে তুলে আনলো? আরে পাগল, ওসব তো অভিনয়। বড় হ, তখন বুঝবি। এখন তাড়াতাড়ি পা চালা দেখি, কাল পেরিয়ে ভাগার টপকে যেতে হবে, অনেকটা পথ, আর তাছাড়া অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি চল। ঠিক তখনই পিছন থেকে একটা বাছুরের ডাক শোনা যায়। সেই ডাক শুনে গোপে দাঁড়িয়ে যায় আর বলে, কাকা, পিছন থেকে একটা বাছুরের ডাক শোনা যাচ্ছে, চলো না ওকে আমরা ধরে বাড়িতে নিয়ে যাই, আমাদের গরুগুলোর সঙ্গে ওকে রেখে দেবো। আহা, তুই থামলি কেন? খবরদার, একদম পিছন ফিরে তাকাবি না। তুই তাড়াতাড়ি পা চালা। তারপর তারা দুজনে আবার হাঁটতে শুরু করে। নদীর খাল পার পেরিয়ে ভাগাড়ের উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ তারা দেখে তাদের পাশ দিয়ে দুটো কলসি নিজে থেকেই গড়গড় করে গড়িয়ে যাচ্ছে। এদিকে ওই বাছুরটা একইভাবে ডেকে চলেছে, আর সেই মুহূর্তেই তাদের সামনে কোথা থেকে একটা গরুর হাড় উড়ে এসে পড়ে। চুপ চুপ, একটাও কথা বলবি না, আর খবরদার পিছন ফিরে একদম তাকাবি না। তুই বরং আয়, আমি তোকে কাঁধে করি। তারপর তার কাকা গোপীকে কাঁধে তুলে নিয়ে তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি চলে যায়। আর বাড়ি ফেরার পর বিছানায় শুয়ে গোপী তার কাকাকে জিজ্ঞাসা করে, ও কাকা, কাকা, তখন ওসব কি হচ্ছিল? আর ওই বাছুরটাই বা কাদের? আমাদের পিছন পিছন আসছিল, তারপর তো দেখতে পেলাম না। ওটা কি ছিল জানিস? ওটা ছিল গোভূত। তোর কি হয়েছে বলতো নিনাগাই? দিন দিন দুধের পরিমাণ এত কমে যাচ্ছে কেন? পিঠে দুখা না পড়লে দেখছি তোর হয় না। কি গো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? দাও না ওকে দুটো ঘা। তারপর রামু গরুটাকে লাঠির বাড়ি খুব মারতে থাকে, আর গরুটা কষ্টে করুণ স্বরে ডাকতে থাকে, আজ মাত্র এইটুকু দুধ দিলি? দেখ আজ আমি তোর কি দশা করি। আজ তোর খাওয়া বন্ধ, আর এই বাছুরটাকেও আজ কিচ্ছু খেতে দেব না। কি গো, চলে এসো তুমি। রামু আর মালতী দুধের বালতি নিয়ে গোয়াল ঘর থেকে চলে যায়। নীনা গাই খুব কাঁদতে থাকে। তখন লালি গাই বলে, কাঁদিস না বোন, আমাদের কপালে যে এই লেখা আছে, দিনে 4 বার করে দুধ দইলে আমি দুধ কোথায় পাই বলতো? তার উপর ঠিক করে খেতেও দেয় না। আমার বাচ্চাটাও যে সকাল থেকে কিছু না খেয়ে রয়েছে। এই নিষ্ঠুর মানুষগুলো ওকে যে ওর মায়ের দুধে খেতে দেয় না, তারপর দিন রাত মারধর করে। এইভাবে চলতে থাকলে তো এভাবে দিনের পর দিন চলতে থাকে। রামু আর মালতী গরুগুলোর উপর সারা দিন খুব অত্যাচার করতে থাকে। তাদের ঠিক করে খেতেও দেয় না, আর ঠিক মতো দুধ দিতে না পারলে জোটে লাঠির বাড়ি। এর ওপরে তারা দুধের মধ্যে জল মিশিয়ে সেই দুধ বিক্রি করে। এমনই একদিন, রামু, আরে ও রামু, আমাকে 2 পো দুধ দাও। তখন রামু আর মালতী দুধের ঘটি নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। শোনো ঠাকুরপো, পরের মাস থেকে কিন্তু দুধের দাম আরো 5 টাকা করে বাড়বে। সে কি গো বৌদি, একেবারে 5 টাকা?
তাছাড়া দিন দিন দুধের পরিমাণ তো পাতলা হয়েই চলেছে। তোমরা কি দুধে জল মেশাচ্ছ নাকি বলো তো? এইরকম চললে কিন্তু আর দুধ নেব না বলে দিলাম। হ্যাঁ গো পঞ্চা কাকা, আমার মাও বলছিল দুধ খেয়ে তো ভাইয়ের পেটই ভরছে না। এই রামু কাকা আর মালতী কাকি নিশ্চয়ই দুধে বেশি করে জল মেশাচ্ছে। না না, তোমাদের কোথাও ভুল হচ্ছে। আমরা জল ফল মেশাই না তো, একদম জল মেশাই না। এই নাও দুধের দাম। এমনিতে তো পাতলা জলের মতো দুধ, তার উপরে আবার দুধের দাম বাড়াচ্ছ। আমরা না পরের মাস থেকে আর তোমার কাছ থেকে দুধ নেব না, অন্য জায়গা থেকে নেবো, বুঝলে? এই বলে তারা সেখান থেকে চলে যায়। তখন রামু বলে, দেখেছো তো গিন্নি, তোমাকে আমি বললাম এত জল মিশিও না। তুমি তো আমার কোনো কথাই শোনো না। চুপ করো তো। দুধ নেওয়ার লোকের কি অভাব আছে নাকি? কাল থেকে তুমি শহরে গিয়ে দুধ বিক্রি করবে। আর এই সমস্ত কিছু হয়েছে ওই গরুগুলোর জন্য। আজ তো এদের আমি মেরেই ফেলবো। সাথে সাথেই মালতী একটা লাঠি তুলে নিয়ে গরুগুলোকে খুব মারতে থাকে। তার সমস্ত রাগ গিয়ে পড়ে গরুগুলোর ওপর। প্রচণ্ড মার খেয়ে নীনাগাই সেই রাতেই অসুস্থ হয়ে পড়ে এবং ভোর রাতের দিকে গরুটি মারা যায়। এরপর দিনের আলো ফুটলে, ও গিন্নি, গিন্নি তাড়াতাড়ি দেখে যাও। কি হয়েছে কি? সাত সকালে এমন চেঁচিয়ে বাড়ি মাথায় করছো কেন? এই দেখো, গরুটা মনে হচ্ছে মরে গেছে। কালকে তুমি ওদেরকে অত না মারলেও পারতে। যাকে আপদ বিদেয় হয়েছে। এমনিতেও তো বেশি দুধ দিচ্ছিল না। যাও যাও, বেশি দেরি করো না। গ্রামের কিছু লোক নিয়ে গরুটাকে ভাগাড়ে ফেলে দিয়ে এসো। আমরা না হয় নতুন একটা গরু কিনে নেব। তারপর রামু গ্রামের লোকজন জোগাড় করে গরুটাকে বাঁশে বেঁধে খাল পেরিয়ে ভাগাড়ের দিকে নিয়ে যায় এবং ভাগাড়ে পৌঁছে, নে নে, এখানেই ফেলে দে, রাতে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। রামো, তোর কি একটুও মায়া দয়া নেই নাকি? গরুটা কি এইভাবে? তোর কষ্ট হচ্ছে না? শোনো, আমারও তো মায়া দয়া নেই। এই ভাগাড়ের পচা গন্ধে আমার আর ভালো লাগছে না। চলো এখান থেকে, বাড়ি গিয়ে আমায় আবার শহরে যেতে হবে। এদিকে লালিগাই ও নীনাগাইয়ের বাছুরটা সারা দিন খুব কাঁদতে থাকে। এরপর ধীরে ধীরে রাত নেমে আসে। সেই দিনই রাত্রিবেলা রামু যখন শহর থেকে দুধ বিক্রি করে ভাগাড়ের পাশের পথ ধরে ফিরছিল, ও বাবা, এত রাতে ভাগাড়ে আবার গরু কোথা থেকে ডাকছে? রামু একটু এদিক ওদিক তাকাতেই দেখতে পায় একটা গাছের নিচে কালো মতো কি যেন একটা দাঁড়িয়ে আছে। আরে ওই তো গরুটা। বাবা, এ তো পুরো সোনাই সোহাগা। আর গরু কে জানে, রাত্রেবেলা মনে হয় পালিয়ে এসেছে। যাই, আমি এটাকে ধরে নিয়ে বাড়ি যাই। আমাকে আর পয়সা খরচা করে নতুন গরু কিনতে হলো না। রামু সেই গরুটাকে সঙ্গে করে নিয়ে বাড়ি চলে আসে। তারপর গোয়ালে বেঁধে দিয়ে সে ঘরে চলে যায়। এরপর রাতের খাবার খেতে খেতে সে তার গিন্নিকে সমস্ত কথা খুলে বলে। কিন্তু মধ্যরাত হতেই হঠাৎ করে গিন্নি, শুনছো? ও গিন্নি, কি ব্যাপার বলো তো গিন্নি? মুরগিগুলো এরম ভাবে ডাকছে কেন? ওরা নিজেদের মধ্যে ঝগড়া করছে মনে হয়। তুমি ঘুমো তো, কাল সকালে উঠে দেখা যাবে খন। পরের দিন সকালে উঠে তারা দেখে খামারে আর একটাও মুরগি নেই। শুধু এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে আছে অজস্র মুরগির পালক, আর জায়গাটা রক্তে ভেসে যাচ্ছে। হায় হায় হায়, কি সর্বনাশ হলো গো! আমাদের সব কটা মুরগিকে যে ভামে খেয়ে গেছে। সেই দিনই সন্ধেবেলা রামু আর মালতী যখন দুধ দুইতে যায়, গিয়ে দেখে বাছুরটা লালিগাইয়ের দুধ খাচ্ছে। এই দেখে তো রামু আর মালতী খুব রেগে যায়।
রামু যেই লাঠিটা তুলে নিয়ে বাছুরটাকে মারতে যাবে অমনি ওই কালো গরুটা রামুকে এক লাথি মেরে ফেলে দেয়। ওরে বাপরে! ও কি গো, পাজি গরুটা তোমায় লাথি মেরে ফেলে দিল? আজ একেও মেরে। ঠিক তখনই ওই কালো গরুটা ভয়ঙ্কর গর্জন করতে করতে তাদের দিকে এগিয়ে যায়। তার চোখ তখন রক্তের মতো লাল, মুখ দিয়ে লালা ঝরছে, তীক্ষ্ণ তার দাঁত, শিং দুটো ধারালো ছুরির মতো চকচক করছে। কি বিভৎস রকম ভয়ঙ্কর দৈত্যের মতো তার চেহারা। ও বাবা গো, কি ভয়ঙ্কর দেখতে! ইয়ে তো কোনো সাধারণ গরু নয়, ইয়ে যে গরু! রামু আর মালতী গরুর এমন ভয়ঙ্কর রূপ দেখে কি করবে বুঝে উঠতে পারে না। পরের দিন সকালে গ্রামের লোক যখন ওই ভাগাড়ের পথ ধরে যায়, তারা দেখতে পায় রামু আর মালতীর রক্তাক্ত দেহ ভাগাড়ের পাশে পড়ে রয়েছে। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো অর্চনা, অদ্বিতীয়া, অন্তর, মতিলাল, বাবাই, সঞ্জয়, জাকির, চিন্ময়, আরিয়ান, পপি, নাহিদ, অনিত্য, শীতল, জেরিন, ফতিহা। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদের নাম বাছাই করা হবে। তাই ফেয়ারি টুনস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন। তাতেও আপনার নাম থাকতে পারে, না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।